আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে বরিশাল বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা ইজি হায়ার ম্যাথ বই থেকে আমরা সমাধান করব। আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশে একটা করে কিউআর কোড রয়েছে। যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। তো বরিশাল বোর্ড 2025 সালে যে সৃজনশীল প্রশ্নটা এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য রয়েছে। যেমন এখানে বলা হলো m-x/3 বিস্তৃতির m কিউবের সহগ 56। m-x/3 এর বিস্তৃতির m কিউব এর সহগ 56। উদ্দীপকে এই তথ্যটা দেওয়া রয়েছে। ক নম্বর প্রশ্নে বলল অসীম গুণোত্তর ধারার সাহায্যে 3.042 4 এবং 2 এর উপরে পৌনঃপুনিক এই সংখ্যাটিকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করো। তো 3.042 এটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলছে। এটাকে খুব অল্প কথার মধ্যে খুব তাড়াতাড়ি করে প্রকাশ করা যায়, তবে তারা এখানে স্পষ্ট করে প্রথমে লিখে দিছে অসীম গুণোত্তর ধারার সাহায্যে। সুতরাং এখানে আমাদেরকে কিছু অতিরিক্ত কাজ করতে হবে, বিস্তারিত ভেঙে ভেঙে করতে হবে। অসীম গুণোত্তর ধারার মাধ্যমে 3.042 পৌনঃপুনিককে মূলদীয় ভগ্নাংশে আমরা প্রকাশ করব। তো চলেন আমরা ক নম্বর প্রশ্নটা সমাধান করি। ক নম্বর প্রশ্নের সমাধান 3.042 পৌনঃপুনিক। তো আমরা যদি 3.042 এটিকে একটু ভেঙে লিখি, দশমিকের আগে যে পূর্ণ সংখ্যাটা আছে তাকে আলাদা করে লিখলাম, তাহলে 3 প্লাস 0.042। আমরা যদি 3 এর সাথে 0.042 যোগ করি তাহলে 3.042 পাওয়া যাবে। তো এখন আমাদেরকে যেই কাজটা করতে হবে, এই যে 0.042 এখানেই মূলত আমাদের কাজগুলো হবে। 4 এর উপরে পৌনঃপুনিক, 2 এর উপরে পৌনঃপুনিক। আমরা জানি যাদের উপরে পৌনঃপুনিক হয় তারা বারে বারে বসে, তাদের পুনরাবৃত্তি ঘটে অঙ্কের মধ্যে। এই যে 4 এবং 2 এর উপরে পৌনঃপুনিক, তা আমি এটাকে ভেঙে লিখি তাহলে 0.04242424242 চলতেই থাকবে। আচ্ছা, তো আমরা প্রথমে দেওয়া এই সংখ্যাটাকে ভেঙে 2 ভাগ করে নিলাম। তো এখন এখানে কোনো কাজ আমরা আর করব না, যা কাজ হবে এখানে এই যে পৌনঃপুনিকের এই অংশটাতে আমরা এখন কাজ করব। কিভাবে করে করব? আমরা পৌনঃপুনিকটা প্রথমে একবার ব্যবহার করব, তারপরে 2 বার ব্যবহার করব, তারপরে 3 বার ব্যবহার করব। কিভাবে করে, কথাটার মানেটা কি আসলে? আমরা যদি এই 42 পৌনঃপুনিক না, তাহলে এই 42কে যদি এখন আমি প্রথমবার যদি লিখি, প্রথমবার লিখলাম তাহলে 0.042। এবার আমি এই 42কে দ্বিতীয়বার লিখতে চাই। হ্যাঁ, এই 42কে আবার আমি লিখতে চাই। কীভাবে করে লিখব? আগের বার দশমিকের পরে 3টা অঙ্ক লেখা হয়েছে, তাহলে এখন আমি 3টা শূন্য দিব, আর ওই 42কে আবার পুনরায় লিখে দিলাম। এখন আমি ওই 42কে আবার লিখতে চাই। কিভাবে করে লিখব? আগের বার আমি দশমিকের পরে 5টা অঙ্ক লিখেছি, এই যে 1 2 3 4 5। আমি এখন 5টা শূন্য দিব দশমিকের পরে 5টা শূন্য দিব, ওই 42কে আবার এখানের মধ্যে লিখব। তাহলে এইভাবে করে, তাহলে প্রথমবার আমি 42 লিখলাম, দ্বিতীয়বার যখন আমি লিখতে গিয়েছি আগের বার দশমিকের পরে 3টা অঙ্ক লেখাতে এখন 3টা শূন্য দিয়ে তারপরে 42। আমি ওই 42কে আবার লিখতে চাই, তাহলে আগের বার দশমিকের পরে 5টা অঙ্ক লিখেছি, এখন 5টা শূন্য দিব, এরপরে 42 প্লাস ডট 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 ডট, এভাবে করে এটা চলতে থাকবে। তো আমরা কমপক্ষে এরকম 3টা সংখ্যা লিখবই, একবার, 2 বার, 3 বার। আমরা 3টা সংখ্যা লিখবই, যেহেতু আমাদেরকে অসীম গুণোত্তর ধারার মাধ্যমে অঙ্কটার সমাধান করতে হবে। তো এই জন্য আমাদেরকে কমপক্ষে 3টা নিতেই হবে। আপনি চাইলে আরও বেশি নিতে পারেন, আরও লিখতে পারেন, তবে কমপক্ষে 3টা আমাদেরকে লিখতেই হবে, নাইলে আমরা সঠিকভাবে হিসাবটা করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 3 বার লিখলাম, একবার, 2 বার, 3 বার। আচ্ছা, এখন এই ব্র্যাকেটের ভিতরের যেই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন, 0.042 প্লাস 0.00042 প্লাস 0.0000042 প্লাস ডট ডট ডট, এই যে ব্র্যাকেটের ভিতরের যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এটা একটা অসীম গুণোত্তর ধারা। প্রথমত দেখেন ডট 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 চলতেছে, তার মানে এটা অসীম। দ্বিতীয়ত আপনি এই দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করেন, ভাগ যেই মান আসবে তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ দেন, একই মান আসবে, অর্থাৎ সাধারণ অনুপাত বের হয়ে যাবে, অনুপাত সমান হবে, সাধারণ অনুপাত আমরা পাবো। তো অনুপাত যদি সমান হয় তখন এটাকে গুণোত্তর ধারা বলা হবে। তাহলে প্রথমত এটা অসীম, দ্বিতীয় এটা গুণোত্তর, তাহলে আমরা বলবো অসীম গুণোত্তর ধারা। ব্র্যাকেটের ভিতরের এই অংশটুকু এটা হচ্ছে অসীম গুণোত্তর ধারা।
এই গুণোত্তর ধারাটার প্রথম পদ হচ্ছে 0.042, সাধারণ অনুপাত দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করে 0.01 আসে। এখন সাধারণ অনুপাতের মানের উপরে নির্ভর করে আমরা অসীমতক সমষ্টি বের করতে পারবো কি পারবো না, কারণ আমাদেরকে তারা যে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে বলছে অসীম গুণোত্তর ধারার সাহায্যে, এটা করার জন্য আমাদেরকে অসীমতক সমষ্টি বের করতে হবে। কি বের করতে হবে? অসীমতক সমষ্টি বের করতে হবে। আর অসীমতক সমষ্টি বের করার জন্য আমাদেরকে আর এর মানের উপরে দেখতে হয় যে আর এর মানটা কেমন আসে। আর এর মান আর মডুলাস লেস দেন 1, আর মডুলাস লেস দেন 1 হলে তখন আমরা অসীমতক সমষ্টি বের করতে পারি। তো এখানে যেহেতু আর এর মান 1 এর চেয়ে কম, সুতরাং আর মডুলাস এর মান 1 এর চেয়ে কম হবে। আর মডুলাস লেস দেন 1 হবে। আর এর মান 0.01, মডুলাস লেস দেন 1 হবে। সুতরাং অসীমতক সমষ্টি বের করা যাবে। অসীমতক সমষ্টি বের করা যাবে, কোনো সমস্যা নাই। আমরা এখন অসীমতক সমষ্টি বের করব। এখন অসীমতক সমষ্টি বের করব, অসীমতক সমষ্টি বের করার সূত্র কি? a ডিভাইডেড বাই 1 মাইনাস আর। a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এটা হচ্ছে অসীমতক সমষ্টি বের করার সূত্র। এখন কথা হচ্ছে আমি অসীমতক সমষ্টি বের করব কাদের, কোন অংশটুকুর? আমি অসীমতক সমষ্টি বের করব এই অংশটুকুর। তাহলে সামনে যে 3 আছে প্লাস আছে, আমরা কি করব? আমরা এই 3 প্লাস যেভাবে আছে এইভাবে রেখে দিব। আর অসীমতক সমষ্টি বের করতে চাই কাদের? এই অংশটুকুর। তাহলে এই অংশটুকুর জন্য আমরা সূত্র প্রয়োগ করব। এই অংশটুকুর জন্য আমরা সূত্র প্রয়োগ করব। সবাই একটু খেয়াল করি, সবাই একটু খেয়াল করি। আমরা অসীমতক সমষ্টি বের করতে চাই এই অংশটুকুর জন্য। তাহলে প্রথমে যে 3 প্লাস আছে এটা থাকবে, আর এই অংশটুকুর জন্য আমরা সূত্র প্রয়োগ করে দিব। তাহলে যদি এটা সূত্র প্রয়োগ করি তাহলে 3 প্লাস a ডিভাইডেড বাই 1 মাইনাস আর, এটার পুরা রেজাল্টটা হবে 3.042 এর জন্য। এই পুরা রেজাল্টটা হবে 3.042 এর জন্য, মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করার জন্য। তাহলে চলেন যেই কথা সেই কাজ, আমরা 3.042 লিখলাম। তো প্রথমে 3, তারপরে প্লাস, আর এরপরে ওই যে মনে আছে ব্র্যাকেটের অংশটুকু উপরে উপরে, ব্র্যাকেটের অংশটুকু, তার জন্য আমরা এখানে আমাদের সূত্রটা প্রয়োগ করলাম। ঠিক আছে, ওকে। তো এখন এ মানে প্রথম পদ বসাইলাম, আর মানে সাধারণ অনুপাত বসাইলাম, ক্যালকুলেশন করার পরে এটা আসলো। আমরা যদি এখন এখানে একটা লাইন আমি একটু বাড়ায় করি, সেটা হচ্ছে দশমিকটা উঠানোর চেষ্টা করি। এখানে দশমিকের পরে 3টা অঙ্ক আছে, তাহলে আমরা 1000 দিয়ে গুণ দিব। কত দিয়ে গুণ দিব? 1000। 1000 দিয়ে লবকেও গুণ, 1000 দিয়ে হরকেও গুণ। তাহলে উপরে আসবে 42, নিচে আসবে 990, কারণ আমি দশমিককে উঠাইতে চাই। তাহলে 1000 দিয়ে লবকেও গুণ, হরকেও গুণ, তাহলে উপরে হবে 42, নিচে হবে 990। এখন এখানে কাটাকাটি করা যায় 6 দিয়ে। 6 42-এর মধ্যে 7 বার যায়, 6 990-এর মধ্যে 165 বার যায়। ওই সংখ্যাটা এখানে ডাইরেক্ট লিখে ফেলা হয়েছে, ওই সংখ্যাটা এখানে ডাইরেক্ট লিখে ফেলা হয়েছে 7/165। ওকে, ফাইন। তো 3 প্লাস 7 ডিভাইডেড বাই 165, 3 এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এটার হর 1 আর এটার হর 165। তাহলে 1 আর 165-এর লসাগু 165। 1 165-এর মধ্যে 3 বার যায়, 3 হ্যাঁ 165 বার যায়। 1 165-এর মধ্যে 165 বার যায়, সেটা দ্বারা লবকে গুণ, তাহলে 3 দিয়ে গুণ, গুণ করলে হবে এই যে দেখেন 165-কে 3 দিয়ে গুণ করব। তাহলে 165-কে আমরা 3 দিয়ে গুণ, আপনাদের সামনে একটু করে দেখাই, কোনো সমস্যা নাই। তাহলে 165 তাকে গুণ করব 3 দ্বারা, 495। কত হয়? 495। তাহলে আমরা যেই অঙ্কটা করতেছিলাম এখানের মধ্যে এই যে 1 165 বার যায়, সেটাকে 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত বের হয় আমাদের এখানে ফলাফল? 495। 495 হয়, 495। তার সাথে এই 7 যোগ হবে, কারণ 165-165-এর মধ্যে একবার যায়, 1 দিয়ে 7কে গুণ, তাহলে 7। তাহলে কত হয়? 495 আর 7 যদি আমরা যোগ করি তাহলে হবে 502। কত হবে? 502। তাহলে এই যে আমরা উপরে 502 লিখলাম, তাহলে উপরে 502 আর নিচে 165। উপরে 502, নিচে 165। এখন দেখেন তো এই যে রেজাল্টটা বের হইল 502 ডিভাইডেড বাই 165, এই রেজাল্টটা কোথা থেকে আসছে? 3.042, এখান থেকে এই রেজাল্টটা এসেছে। তাহলে 3.042 এটিকে যদি আমরা মূলদীয় ভগ্নাংশে প্রকাশ মূলত হচ্ছে লব থাকবে, হর থাকবে। মূলদীয় ভগ্নাংশ মানে হচ্ছে লব থাকবে, হর থাকবে। তাহলে আমরা এই যে 3.042 এটিকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলাম, 502 ডিভাইডেড বাই 165। ঠিক আছে, রেজাল্ট বের হয়ে গেল। এটা যদি আমরা খুব সংক্ষেপে করতাম তাহলে কিন্তু অনেক তাড়াতাড়ি হইতো, কিন্তু সেটা আমাদেরকে প্রশ্নে বলে নাই। প্রশ্নে স্পষ্ট করে অসীম ধারার মাধ্যমে করতে বলা হয়েছে। দেখেন আমি যদি সংক্ষেপে করতাম তাহলে কীভাবে করে করতে পারতাম, যদি এমসিকিউতে চলে আসে, সেটা হচ্ছে আমরা
দেখবো এখানে মধ্যে পৌনপুনিক কয়টা, পৌনপুনিক কয়টা অঙ্কের উপরে আছে, 2টা অঙ্কের উপরে, তাহলে 2টা 9 দিব হরের মধ্যে, হরের মধ্যে পৌনপুনিক যেই কয়টা অঙ্কের উপরে থাকবে হরের মধ্যে ওই কয়টা 9 দিব। দশমিকের পরে পৌনপুনিক ছাড়া অঙ্ক আছে কয়টা, একটা। দশমিকের পরে পৌনপুনিক ছাড়া অঙ্ক আছে কয়টা, একটা, তাহলে একটা 0 দিব। আচ্ছা বাস, হরের কাজ শেষ। এবার লবে যাই। লবে গিয়ে এই সম্পূর্ণ সংখ্যাটা দশমিক বাদে সম্পূর্ণ সংখ্যাটা লিখব 3042 বিয়োগ। এখন আমরা যেই কাজটা করব যে পৌনপুনিক বাদে বাকি অংশটুকু কত, পৌনপুনিক বাদে বাকি অংশটুকু কত, 30, আমরা 30 লিখব। তাহলে 3042 থেকে 30 যদি বাদ দেই তাহলে হয় 3012, নিচে 990। আমরা যখন 6 দিয়ে ভাগ দিই, যদি আমরা 6 দিয়ে ভাগ দিই, 990কে 6 দিয়ে ভাগ দিলে কত আসে, আপনাদের আমি একটু ক্যালকুলেটর দেখাই। 3012 ভাগ 990, 3012 ভাগ 990। এবার একটু ক্যালকুলেটর ব্যবহার করব। 3012 তাকে ভাগ করব 6 দ্বারা, তাহলে হয় 502। তাহলে 6 দিয়ে কাটলে 502 আর 6 দিয়ে কাটলে 165, তাহলে 502 ডিভাইডেড বাই 165। দেখেন এই রেজাল্টটা কি এখানে এসেছে না? তাহলে কত সংক্ষেপে মাত্র 2 লাইনের মধ্যে অঙ্কটা হয়ে যায়, তাই না? মাত্র 2 লাইনের মধ্যে অঙ্কটা হয়ে যায় সরাসরি। কিন্তু আমাদের এটা নিষেধ করা হয়েছে। আমাদের প্রশ্নে স্পষ্ট করে বলা আছে অসীম গুণোত্তর ধারার সাহায্যে এই সংখ্যাটাকে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করতে হবে। এই কারণে আমরা এখানের মধ্যে, এই যে এখানের মধ্যে অসীম গুণোত্তর ধারার সাহায্যে মূলদীয় ভগ্নাংশে প্রকাশ করলাম। আশা করি আপনারা সবাই ক নাম্বার অঙ্কটা বুঝতে পেরেছেন, বিস্তারিতভাবে বলেছি। এখন আমরা খ নাম্বার অঙ্কে যাব। এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান নির্ণয় করো কিভাবে করে? ওই যে উদ্দীপকের মধ্যে এক্স দেখা যাচ্ছে, এই যে আপনারাও দেখতে পাচ্ছেন। আমাদের কাছে তারা এই এক্স এর মান একেবারে নির্দিষ্ট করে জানতে চায়। যে ওই এক্স এর মানটা কত তোমরা জানাও। তো আমরা এই মানটা কিভাবে করে বের করতে পারি, সেটি হচ্ছে m-x/3 এটার বিস্তৃতি আমরা করতে গিয়ে m কিউবে গিয়ে থামবো। কোথায় গিয়ে থামবো? m কিউব এখানে গিয়ে থামবো। কারণ এখানে বলা আছে m কিউবের সহগ 56। তাহলে আমরা বিস্তৃতি করতে করতে m কিউব, দেখেন এখানে পাওয়ার আছে 8, তাহলে m⁸, m⁷, m⁶, এইভাবে করে করতে 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 m⁵, আমরা m⁵তে গিয়ে থামবো। থামার পরে আমরা সহগ পাবো। আমরা যে অঙ্কটা করব, আমরা নিজেরা যে অঙ্কটা করব সেখান থেকে m কিউবের সহগ পাবো। মানে m কিউব যেখানে আছে, m কিউব বাদে বাকি অংশটা, m কিউব যেই পদে আছে ওই পদ থেকে m কিউব বাদে বাকি যে অংশটা থাকবে সেটা হচ্ছে সহগ, তাই না? সেটা হচ্ছে সহগ। তো আমরা m কিউবের সহগ বের করব, আবার এখানেও বলা আছে সহগ। তাহলে আমাদের বের করা সহগ আর তাদের বলা সহগ আমরা মাঝখানে সমান চিহ্ন দিব। সেখান থেকে ক্যালকুলেশন করতে করতে এক্স এর মান চলে আসবে। এটা হচ্ছে এই অঙ্কের সমাধান করার পদ্ধতিটা। তাহলে চলেন আমরা এখন m-x/3 এর বিস্তৃতি করব। এই যে এখানের মধ্যে করা রয়েছে, তো কিভাবে করে করলো আসলে আমি একটু বলে বলে করাই, খুব দ্রুতই করাবো, সমস্যা নাই, ব্যাখ্যা দিয়ে করাবো। সেটা হচ্ছে m-x/3 পরবর্তী লাইনে গিয়ে লেখার যেই পদ্ধতি সেটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল 0, প্রথমে 0 দিয়ে আরম্ভ করতে হয়, ইন্টু এখানে আছে m, তার পাওয়ার হবে 8-0, তারপরে আছে -x/3 প্লাস 8 ফ্যাক্টোরিয়াল 1। আমি ক্লাসে যখন স্টুডেন্টদেরকে পড়াই তখন আমি এইভাবে করে বলি বাড়বে কমবে বাড়বে, বাড়বে কমবে বাড়বে, এই 3টা শব্দ সিরিয়াল বাই সিরিয়াল বলবো। বাড়বে কমবে বাড়বে মানে কি? এই যে প্রথমে যে 0টা আছে এই 0টা এখন ধারাবাহিকভাবে বাড়তে থাকবে, বাড়বে। এরপরে 8-0 এখানের যেই মান এটা এখন কমবে। কিভাবে করে কমবে? কারণ 8-1 হবে এখন। আচ্ছা আপনি বলেন 8-0 যেই রেজাল্ট হয় 8-1 একই রেজাল্ট হবে নাকি কম হবে? কম। এর পরের বার হবে 8-2, তার মানে আরও কম। এর পরের হবে 8-3, তার মানে আরও কম। তার মানে এই মাঝখানের মানটা কমবে। আর এখানের মধ্যে এখন আছে 0, এর পরের বার হবে 1, তার পরের বার হবে 2, তার পরের বার হবে 3। তাহলে এখান থেকে 3টা জিনিস 1, 2, 3, এই 3টা জিনিস, প্রথমটা বাড়বে
মাঝেরটা কমবে, শেষেরটা বাড়বে, বাড়বে কমবে বাড়বে। তাহলে এখন দেখেন এই যে 0 এটা বেড়ে 1 হইল, তারপরে m⁻8 - 1 এটার চাইতেও কমে গেল, তারপরে -x/3 এখানে ছিল 0 এখন হয়েছে 1 বাড়ছে। তাহলে এই বিষয়টা বাড়বে কমবে বাড়বে। তো সেই ক্ষেত্রে আমরা এখন অনবরত অঙ্কটা সামনের দিকে আগায় নিয়ে যাব। এবার আমরা লিখব 8 ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু m⁻8 - 2 ইন্টু -x/3 ওই দিকে আর জায়গা নাই, এই যে আমি একটু নিচের দিকে নেমে আসলাম। তো আমার মনে হয় এখন আর বাকি অংশটা আমার বলতে হবে না, আমি বাকি অংশটা লিখতে থাকি। হ্যাঁ, আমি বাকি অংশটা লিখে ফেলি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত লিখে ফেললাম। এই পর্যন্ত লিখে ফেললাম। অঙ্কটা কিন্তু আরও চলবে, অঙ্কটা কিন্তু আরও অংশ বাকি আছে, কিন্তু আমাদের লাগবে না, বাকি অংশটা আমাদের দরকার নাই। এই জন্য আমরা ডট 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 দিয়ে বুঝিয়ে দিলাম যে আরও আছে, আমাদের দরকার নেই। আচ্ছা আমরা এখানে থামলাম কেন, আমরা এই জায়গাতেই কেন থামলাম, তার কারণ দেখেন 8 - 5 তাহলে কত হয় 3, তাই না? এই যে m⁻8 - 5 কত হবে, m⁻3 হবে না? তো আমাদের প্রশ্নে তো m³ সহগের কথা বলা আছে, প্রশ্নের উদ্দীপকে m³ সহগ। তাহলে এখানে আমাদের m³ পাওয়া, এই যে আমরা এখানে কি পাইলাম m³ পাইছি। তাহলে m³ বাদে বাকি যে অংশটা, m³ বাদে বাকি যে অংশটা সেটা হচ্ছে সহগ। তাহলে আমাদের আর করার দরকার নাই, আমরা এখন এখানে থেমে যাব। আমরা তাহলে এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে আমরা m³ সহগ কত পাইলাম। দেখেন m³ সহগ, তাহলে m³ বাদে বাকি অংশটা হচ্ছে সহগ। আমি যদি দেখি এই যে a_b_m³ আমি যদি বলি m³ সহগ কত, তাহলে m³ বাদে বাকি অংশটা হচ্ছে সহগ, তাহলে এখানে 8 - 5 তাহলে 3 m³ তাহলে m³ সহগ কত হবে 8 ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু -x/3 এটা হচ্ছে সহগ। তাহলে আমরা লিখব 8 ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু -x/3 এটা হচ্ছে m³ সহগ। প্রশ্নে আবার বলা আছে m³ সহগ 56, এটা বের করেছি আমরা m³ সহগ, আর প্রশ্নে বলা আছে m³ সহগ 56। এখন মাঝখানে সমান চিহ্ন দিয়ে দিলাম, এটাও m³ সহগ, এটাও m³ সহগ। আমরা এখন 8 ফ্যাক্টোরিয়াল 5 মানে কি, নিচে 5 দেওয়া, তার মানে উপরে 5টা সংখ্যা বসাইতে হবে, নিচে 5টা সংখ্যা বসাইতে হবে। 5 4 3 2 1 উপরে 5টা সংখ্যা বসাইতে হবে। 8 7 এক করে কমবে 5টা সংখ্যা লিখব, তাহলে এখানেও 5টা সংখ্যা লিখলাম এক করে কমাইতে, এখানেও 5টা সংখ্যা লিখলাম এক করে কমাইতে। এবার এখানের মধ্যে যেহেতু পাওয়ার বিজোড় আছে তাহলে মাইনাস থাকবে, মাইনাস উঠবে না, মাইনাস থাকবে। x⁵ ডিভাইডেড বাই 3⁵ এখানে 56। তো দেখেন 4 5 3 2 6 তাহলে থাকে কত 7 8 56 থাকে ইন্টু -x⁵ ডিভাইডেড বাই 3⁵ ইকুয়াল টু 56। 3⁵ বলতে কত হয়, আর চলেন আমরা একটু ক্যালকুলেট করে দেখাই। 3⁵ 243 হয়, 243 আমি লিখে ফেলি তাহলে এখানে 243। আরেকটা জিনিস সেটা হচ্ছে এই যে মাইনাসটাকে আপনি উপরেও দিতে পারেন, চাইলে নিচেও দিতে পারেন, আবার চাইলে দুই জায়গার মধ্যে দিয়ে দিয়েন না কিন্তু যে স্যার আমি দুই জায়গার মধ্যে দিয়ে দিছি, না, আপনি মাইনাস যদি সামনে থাকে আপনি তাকে লবের সাথে অথবা হরের সাথে যে কোনো একটা সাথে দিতে পারবেন, তবে সাধারণত সামনে মাইনাসটা থেকে সেটা লবের সাথেই ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা -x⁵ ডিভাইডেড বাই 243 আর এই পাশে এসে 56কে 56 দ্বারা ভাগ, ঠিক আছে। পরবর্তী লাইনে -x⁵ ডিভাইডেড বাই 243 ইকুয়াল টু 1। পরবর্তী লাইনে আমরা এখন আর গুণন করতে পারি, এই 1-এর নিচে 1 আছে, আর গুণন। আচ্ছা, আর গুণন, তাহলে আমরা 1 দ্বারা যদি এটাকে গুণ করি -x⁵, আর এখানের মধ্যে যদি 1 দ্বারা গুণ করি তাহলে 243। তো সাধারণত আমরা ওই চলকের সামনে মাইনাস রাখি না, কারণ চলকের
চলক ঋণাত্মক হইতে পারে না, চলকের মান ধনাত্মক ঋণাত্মক যে কোনোটা হইতে পারে, কিন্তু চলক নিজে ঋণাত্মক হইতে পারবে না। তাহলে আমরা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে পারি, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করতে পারি। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের যেই জিনিসটা হবে সেটা হচ্ছে কি আপনার -1 দ্বারা উভয় পক্ষকে আমরা গুণ করলাম। আচ্ছা, তাহলে অবশেষে এই মাইনাসটা তো উঠলো, তাই না? রিল্যাক্স, তাই তো? এই মাইনাসটা উঠে গেছে। আচ্ছা ঠিক আছে, কেউ যদি চান এই লাইনটা নাও দেখাইতে পারেন, কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। আমি একটু ভেঙে দেখাই দিলাম বোঝানোর জন্য, আপনারা বুঝে যাওয়ার পরে 1 লাইন 2 লাইন বাদ দিলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, x⁵ আমরা এখানে লিখতে পারি -3⁵ -3⁵, কারণ -3 এর পাওয়ার যদি 5 দেওয়া হয় তাহলে রেজাল্ট -243 বের হয়। -3 যদি পাওয়ার 5 করা হয় তাহলে -243 বের হয়। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে উভয় পক্ষের পাওয়ার যেহেতু মিলে গেছে তাহলে পাওয়ার বাদ x এর মান -3, x এর মান কত? -3, x এর মান কত? -3 বের হয়েছে। তাহলে x এর মান বের হলো -3। আমাদের যেই অঙ্কটা আমরা করতেছি, এই যে খ নাম্বার অঙ্কটা, এখানে আমাদের দেখেন সমাধানে x এর মান -3 দেওয়া রয়েছে। আমি মূলত এখানের মধ্যে অঙ্কটা একদম লাইন বাই লাইন ভেঙে ভেঙে দেখিয়েছি। আমি আবারও স্পষ্ট করে বলতেছি, সেটা হচ্ছে অঙ্ক বোঝার পরে আপনি এখন 1 লাইন 2 লাইন এখান থেকে বাদ দিতে পারেন। যেমন এখানে 56 ওই সাইডে গিয়ে আবার ভাগ করে দেখাইলাম, আপনি ডাইরেক্ট 1 লিখে দিতে পারেন, এই লাইনটা আপনার লেখার প্রয়োজন নাই। আপনি ডাইরেক্ট 56 ওই সাইডে নিলে ভাগ হইলে 1 হয়, ডাইরেক্ট লিখতে পারেন। আপনি এই যে এখানে আমাদের -1 দ্বারা গুণ করে দেখিয়েছি, আপনি ডাইরেক্ট বাদ দিয়ে দিতে পারেন। আপনি 243কে এখানের মধ্যেই -3⁵ আকারে লিখতে পারেন, ঠিক আছে? সুতরাং কোনো সমস্যা নাই। এরকম অঙ্ক বোঝার পরে আপনি লাইন বাদ দিতে পারবেন, কমাইতে পারবেন, কিন্তু বুঝাইতে গিয়ে লাইন কমায় কমায় বোঝানোটা আমাদের জন্য ঠিক হবে না। সবাই যেন বুঝতে পারেন, যেটা ব্যাখ্যা দিচ্ছি। ওকে, তাহলে আমাদের এই প্রশ্নটার সমাধান করা শেষ। আমাদেরকে বলেছিল x এর মান বের করো, আমরা x এর মান বের করেছি -3। তাহলে খ নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। এখন গ নাম্বার প্রশ্নের সমাধান করব। রাশিটি কোন রাশি? উদ্দীপকের রাশি। রাশিটির বিস্তৃতিতে x³ এর সহগ x⁵ এর সহগের 15 গুণ। কি বলছে? x³ এর সহগ x⁵ এর সহগের 15 গুণ হলে m এর মান নির্ণয় করো। x³ এর সহগ x⁵ এর সহগের 15 গুণ হলে m এর মান নির্ণয় করো। যেহেতু উদ্দীপকের মধ্যে xও আছে mও আছে, আমাদেরকে এখন তারা বলতেছে যে এই বিস্তৃতিটা যদি আমরা করি, আরও ব্যাপকভাবে ভাঙি, তাহলে x³ এর যেই সহগ পাবো সেটা হচ্ছে x⁵ এর সহগের 15 গুণ। x³ এর যেই সহগ পাবো সেটা হচ্ছে x⁵ এর সহগের 15 গুণ। তার মানে x³ এর সহগটা বড়, অনেক বড়। কত বড়? x⁵ এর যেই সহগ বের হবে তাকে 15 দিয়ে গুণ করলে যা বের হবে তা হচ্ছে x³ এর সহগ। কথাটা ভালো করে বুঝেন, x³ এর সহগ হলো x⁵ এর সহগের 15 গুণ। তার মানে x⁵ এর সহগকে 15 দিয়ে যদি গুণ করি তাহলে যেই রেজাল্ট বের হবে সেটা x³ এর সহগের সমান হবে। আশা করি কথাটা ক্লিয়ার। এই যে তারা তথ্যটা দিল না, এটা আমাদের জন্য হেল্প, আমাদের জন্য সহযোগিতা হবে, আমাদের সহায়তা করলো তারা। আমরা m এর মানটা বের করে ফেলতে পারবো, এখন m এর মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এখন গ নাম্বার অঙ্কে গিয়ে আমরা x³ x⁵, তাহলে আমরা যেহেতু এখানে x এর পাওয়ার 0 দিয়ে আরম্ভ হবে, আপনারা জানেন যে ওই যে এই সিস্টেমে যখন আমরা লিখবো NCR ইন্টু m⁻n−r ইন্টু -x/3⁵r, তো r এর মান তো 0 দিয়ে আরম্ভ হয়, তাহলে এখানেও 0। তাহলে x এর পাওয়ার 0, x এর পাওয়ার 1, x এর পাওয়ার 2, এইভাবে করতে করতে x এর পাওয়ার 3, x এর পাওয়ার 5-এ গিয়ে আমরা থামবো। তাহলে এই অঙ্কটা আমরা কোথায় গিয়ে থামবো? x⁵ গিয়ে থামবো, কারণ x³ আগেই বের হয়ে যাবে, x³ আগেই বের হবে। x এর পাওয়ার 0 প্রথমেই বের হবে, তারপরে x এর পাওয়ার 1, তারপরে x এর পাওয়ার 2, তারপরে x এর পাওয়ার 3, x এর পাওয়ার 5-এ গিয়ে আমরা থেমে যাব। এখন ঘটনা হইছে, আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন খ নাম্বার অঙ্কটা যে আমরা করিয়েছি, যে এখানের মধ্যে আপনারা দেখাই, খ নাম্বার অঙ্কটা যে করিয়েছি এখানের মধ্যে দেখেন তো x এর পাওয়ার কি 5 দেখা যায় নাকি দেখা যায় না? x এর পাওয়ার কি 5 দেখা যাচ্ছে কিনা দেখেন তো। x এর পাওয়ার কি 5 দেখা যাচ্ছে? x এর পাওয়ার কি 3 দেখা যাচ্ছে? বলেন বলেন। তাহলে x এর পাওয়ার 5 দেখা যাচ্ছে। ও
তার মানে খ নাম্বার অঙ্কে যে আমরা এই অংশটা করেছিলাম না, এটাই এখন আমরা আবার পুনরায় করব গ নাম্বারে গিয়ে। নাম্বার পাইতে হবে না, 4টা নাম্বার। তাইলে খ নাম্বার অঙ্কে m মাইনাস, এই যে m মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 8, তাকে যখন আমরা বিস্তৃতি করে এই যে ভেঙে ভেঙে লিখতেছিলাম, তো এখানে তো যা লিখেছি আমরা দেখতেছি যে আমার তো এখন গ নাম্বার অঙ্কে গিয়ে এক্স কিউবের সহগ লাগবে, x টু দি পাওয়ার 5 এর সহগ লাগবে। তো এক্স কিউব আর x টু দি পাওয়ার 5, তো এই পর্যন্ত তো আসেই। তাহলে আমরা এটাকে এখন হুবহু এই জিনিসটাই গ নাম্বারে গিয়ে করব। তাহলে আশা করি এখন আর গ নাম্বারে গিয়ে এই জিনিসটা আবার কীভাবে করে ভাঙলাম এটা আর বলা লাগবে না। তাহলে আমি এখন এটা লিখে ফেলতেছি। তাহলে আমি একটা কাজ করি না, দেখেন তো প্রযুক্তির ব্যবহার করি। প্রযুক্তির ব্যবহার করে আমি এখান থেকে এই পর্যন্ত কেটে দিলাম, সময়টাও বেঁচে গেল। কি বলেন? আপনাদের সামনে আমি এই কাজটা করলাম, ঠিক আছে না? আমরা প্রযুক্তির ব্যবহার করলাম। তাহলে যেই বিষয় আমরা এখন গ নাম্বার অঙ্ক করতেছি, কোন অঙ্ক করতেছি? গ নাম্বার অঙ্কের সমাধান করতেছি। তো গ নাম্বার অঙ্কের সমাধান করতে গিয়ে আমরা m মাইনাস x/3 হোল টু দি পাওয়ার 8 লিখে তাকে ভেঙে ভেঙে লিখে ফেলেছি। দেখছেন কীভাবে মুহূর্তের মধ্যে আমরা লিখে ফেললাম। আচ্ছা, তাহলে লেখা হয়ে গেল। এখন আমাদের কি কি লাগবে? আমার লাগবে এক্স কিউবের সহগ, আমার লাগবে x টু দি পাওয়ার 5 এর সহগ। তাহলে যার সহগ বলে সে বাদে বাকি অংশটা হচ্ছে সহগ। তাহলে এখানের মধ্যে এই যে আমি একটু বক্স করে দেখাই, দেখেন এই যে এখানের মধ্যে আমরা যদি তাকাই, সেটা হচ্ছে এক্স কিউবের সহগ লাগবে। তাহলে এক্স কিউব, এই যে দেখেন ব্র্যাকেটের উপরে যেহেতু কিউব আছে, তাহলে এক্স কিউব হবে। পাওয়ারটা যেহেতু বিজোড়, মাইনাস থাকবে। তাহলে মাইনাস এক্স কিউব ডিভাইডেড বাই 3 কিউব। আচ্ছা, এক্স কিউবকে যদি আমরা ধরে সরায়া পাশে বসাই, তাহলে উপরে 1 থাকবে না? বলেন, উপরে 1 থাকবে না? এক্স কিউব তাকে পাশে বসাই, তাহলে উপরে 1, নিচে 3 কিউব, সামনে মাইনাস। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এক্স কিউবটা বাদে বাকি অংশটা হচ্ছে তার সহগ। এক্স কিউবটা বাদে 8 থেকে 3 কত 5, আর এখানে হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল 3। তাহলে আমরা বলতে পারি এক্স কিউবের সহগ এটা, এক্স কিউবের সহগ এই অংশটুকু 8 ফ্যাক্টোরিয়াল 3 m টু দি পাওয়ার 5 মাইনাস 1/3 কিউব, এটি হচ্ছে এক্স কিউবের সহগ। এখানে যদি একটু তাকাই, এই যে এখানে যদি একটু তাকাই, x টু দি পাওয়ার 5 এর সহগ লাগবে। তাহলে আমরা বলতে পারি না যে পাওয়ার যেহেতু বিজোড়, তাহলে মাইনাস থাকবে। 8 ফ্যাক্টোরিয়াল 5 m টু দি পাওয়ার 3, পাওয়ার যেহেতু বিজোড় তাহলে মাইনাস থাকবে। x টু দি পাওয়ার 5টা পাশে বসলো, x টু দি পাওয়ার 5টা পাশে বসলো, উপরে থাকবে 1 আর নিচে 3 টু দি পাওয়ার 5। বুঝাইতে পারলাম? আমি একটু আবার একটু এই যে এটা লিখে দেখাই। দেখেন x টু দি পাওয়ার 5 উপরে বসার কথা, তাই না? পাওয়ার বিজোড়, তাহলে মাইনাস থাকবে। x টু দি পাওয়ার 5 3 টু দি পাওয়ার 5। আমি এখন এই x টু দি পাওয়ার 5কে ধরে পাশে গুণাকারে লিখে দিতে পারি, তাহলে উপরে থাকবে 1। তো এই x টু দি পাওয়ার 5 বাদে বাকি যে অংশটা, এটা হচ্ছে x টু দি পাওয়ার 5 এর সহগ। তাহলে x টু দি পাওয়ার 5 এর সহগ এই অংশটুকু। তাহলে আপনারা সবাই দেখলেন, এটা আপনাদেরকে এইভাবে লিখতে হবে না। তো আমরা এখন যেই কাজটা করব, আমরা লিখব প্রশ্ন মতে। কি মতে? আমার মতে না, প্রশ্ন মতে আমরা লিখব প্রশ্ন মতে। আমি এটা এখানে মুছে ফেলবো, যেটা মুছে ফেলবো, হ্যাঁ, আমি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য এটা লিখেছি। প্রশ্ন মতে এক্স কিউবের যে সহগটা 8 ফ্যাক্টোরিয়াল 3 ইন্টু m টু দি পাওয়ার 5 ইন্টু মাইনাস 1/3 কিউব, আর এই পাশে এক্স টু দি পাওয়ার 5 এর সহগ 8 ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু m কিউব ইন্টু মাইনাস 1/3 টু দি পাওয়ার 5। এখন কথা হচ্ছে, ভাইয়া সবাই একটু খেয়াল করি, এখন কথা হচ্ছে এটা এক্স কিউবের সহগ, এটা এক্স টু দি পাওয়ার 5 এর সহগ। এই মুহূর্তে মাঝখানে সমান চিহ্নটা দেওয়া আমার ঠিক হয় নাই। কথা হচ্ছে এইটা বড় আর এটা ছোট। এক্স কিউবের সহগ বড়, এক্স টু দি পাওয়ার 5 এর সহগ ছোট। সমান হবে কিভাবে করে? প্রশ্নে বলা আছে এক্স কিউবের সহগটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 5 এর সহগের 15 গুণ। এইটাকে যদি 15 দিয়ে গুণ করা হয়, তাহলে যত হবে এইটা তত। তাহলে আমরা সমান করতে হইলে এটার সাথে 15 গুণ দেওয়া দরকার, তাহলে এক্স টু দি পাওয়ার 5 এর সাথে যদি 15 গুণ দিই, তাহলে যেই রেজাল্টটা হবে সেটা এক্স কিউবের সহগের সমান। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এবার আমরা পরবর্তী লাইনে যেতে পারি। নিচে 3 আছে, তার মানে উপরেও 3টা সংখ্যা, নিচেও 3টা সংখ্যা লিখতে হবে। এক করে কমাবো, 3 2 1 8 7 6 m টু দি পাওয়ার 5
মাইনাস 1/3 কিউব। এখানের মধ্যে নিচে 5 আছে, তার মানে উপরেও 5টা সংখ্যা, নিচেও 5টা সংখ্যা। 5 4 3 2 1, উপরে 5টা সংখ্যা 8 7 6 5 4, 1 2 3 4 5। আচ্ছা, m কিউব মাইনাস 1/3⁵ ইন্টু 15। একদম ভেঙে দেখাবো, কোনো সমস্যা নাই। পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে 3 দুগুণে 6 কাটা হইল, এখানের মধ্যে এসে 4 কাটা 5 কাটা 3 দুগুণে 6 কাটা হইল। ওকে, এখন আমরা একটা কাজ করতে পারি, m⁵ তাকে ভাগ করব m কিউব দ্বারা, কারণ m কিউবটা এখানে গুণ আকারে আছে, m কিউবটা এখানে কি আকারে আছে? গুণ। তাহলে m কিউব স্থির আসলে কী হবে? ভাগ। তাহলে m⁵কে ভাগ করলাম m কিউব দ্বারা। ওকে, মাইনাস 1/3⁵ 1/3⁵ এটা আছে। আমি যদি এই মাইনাস, এই যে একটা মাইনাস 1/3⁵, এখানে একটা কাজ করি, একটু সুন্দর করে লিখে দিই। হ্যাঁ, একটু সুন্দর করে লিখে দিই। তাহলে আমরা এখন মাইনাস 1/3⁵ তাকে যদি এই পাশে নিয়ে আসি, এখানে কি আছে? গুণ। তাহলে এই সাইডে আসলে হবে ভাগ, তাই না? ভাগ। তাহলে এইটাকে আমরা ভাগ করব, এইটাকে ভাগ করব মাইনাস 1/3⁵ দ্বারা, ইকুয়াল টু ওই সাইডে আছে 15। পরবর্তী লাইনে যেতে পারি। দেখেন, এই জিনিসটা যারা বুঝবেন তাদের কিন্তু এই লাইনটা লেখার দরকার নাই। তাদের এই লাইনটা লেখার দরকার নেই, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই লাইনটা যে লেখার দরকার নাই, এখানে আমরা কী লিখতে পারি? m⁵ - 3, কারণ ভিত্তি যদি একই হয়, মাঝখানে ভাগ চিহ্ন থাকে, তাহলে উপরেটা থেকে নিচে একটা বিয়োগ। এই যে a⁴m ডিভাইডেড বাই a⁴n ইকুয়াল টু a⁴m-n, এই সূত্র অনুযায়ী। আচ্ছা, এটা লিখলাম। এবার এখানের মধ্যে আসেন, এখানে মাইনাস 1/3 কিউব, ভাগটা উল্টাইলে গুণ হবে, তাইলে মাইনাস 3⁵ উপরে আর 1 নিচে, ইকুয়াল টু 15। পরবর্তী লাইনে যাই। পরবর্তী লাইনে গিয়ে m² ইন্টু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। তো এখন 3⁵ - 3, কারণ ভিত্তি যদি একই হয়, সবাই একটু বোঝার চেষ্টা করেন। এই যে সবাই একটু বোঝার চেষ্টা করেন, মাঝখানে গুণ চিহ্ন, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, মাইনাস মাইনাস উঠে গেল, তো 1 1 উঠে গেল, ঠিক আছে। তো এখন এই 3⁵ এখানে এসে বসতে পারে কি না? পারে। আচ্ছা, তাহলে ভিত্তি যেহেতু একই হলো, উপরটা থেকে নিচেরটা বিয়োগ করা যায় কি না? যায়। এই হচ্ছে বিষয়, যে আপনারা যারা বুঝে যাবেন তারা লাইন কমায়া লিখতে পারবেন। আমি এখন বিস্তারিত ভেঙে ভেঙে লিখলাম, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন এখানের মধ্যে 3⁵ - 3 ইকুয়াল টু 15। পরবর্তী লাইনে যেতে পারি। m² 15, আচ্ছা 5 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 2। 5 থেকে 3 বিয়োগ করলে 2, তাহলে মানে 3² মানে কি? 9। 3² মানে কি? 9। লাইনের বাড়াইতে চাইতেছি না, হ্যাঁ, লাইনের বাড়াইতে চাইতেছি না। 3² মানে 9, এই সাইডে আসলে ভাগ, কারণ এখানে গুণ আকারে ছিল। তাহলে গুণ 9, এই সাইডে আসলে ভাগ 9। m² ইকুয়াল টু 3 দিয়ে যদি কাটি, 3 3 9, 3 5 15, 5/3। পরবর্তী লাইনে যদি যাই, আমাদেরকে বলা হয়েছে m এর মান বের করো। কার মান বের করো? প্রশ্নে কার মান বের করতে বলছে? m এর মান বের করো। তাহলে আমরা এখানে লিখব পরবর্তী লাইনে গিয়ে যে এই স্কোয়ার যখন এই সাইডে আসবে তখন রুট হয়ে যাবে, প্লাস মাইনাস √5/3। একদিকের স্কোয়ার আরেকদিকে গেলে রুট হয়ে যায়। তাহলে আমরা এখন m এর মানটা পেয়ে গেলাম, প্লাস মাইনাস √5/3। অতএব নির্ণয় m এর মান হলো প্লাস মাইনাস √5/3। এটি হচ্ছে এই অঙ্কের অ্যান্সার। তাহলে আশা করি আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। তাহলে যারা অঙ্ক মানে ভালো করে বুঝলেন তারা চাইলে কিন্তু এখানে শর্টকাটে করে ফেলতে পারেন। যে ওই যে মুখে মুখে হিসাব, যে ভাগটা উল্টাইলে এটা উপরে উঠবে, 1টা নিচে যাবে, তাহলে গুণ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, তো 1 1 বা 3⁵ এখানে 3⁵ - 3। তখন আপনি সরাসরি এই লাইনটা বাদ দিতে পারবেন, এই লাইনটা বাদ দিতে পারবেন। একটা লাইন কমে গেল, লম্বা একটা লাইন কমে গেল। তারপরে এখানে তো অলরেডি এক লাইন কমাই লিখে দিছি। ওকে, তো আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পারছেন। m এর মান কত বের হইল? প্লাস মাইনাস √5/3।
এম এর মান। এখানের মধ্যে দেখেন এই যে গ নাম্বার অঙ্কের সমাধান একদম হুবহু একই রকমভাবে করানো হয়েছে। এরপরে সমাধান বের হয়েছে এম এর মান ±√5/3। তাহলে এই প্রশ্নটা বরিশাল বোর্ড 2025 সালে এসেছে। আমরা ইজি হায়ার ম্যাথ বই থেকে প্রশ্নটা সমাধান করলাম। তো আমাদের ইজি হায়ার ম্যাথ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই এরকম একটা করে কিউআর কোড থাকবে। স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নের সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন। এটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব সবাই ইজি হায়ার ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।